কি ব্যাপার, আবার এখানে তুমি কেন? এত কিছুর পরও আশ মেটেনি? মজা দেখতে এসেছো? তোমার লজ্জা করে না? এতক্ষণ আদ্রিতাও নীলের জন্য চিন্তা করছিল, ফোনেও পায়নি ওকে। এবার নীল ফেরত আসায় একটু শান্তি পেয়েছিল আদ্রিতা, কিন্তু মার আচরণ দেখে ভীষণ বিরক্ত হলো সে। নীলের কাছে এসে সে বলল, নীল, তুমি নিচে গিয়ে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, আমরা বাড়ি চলে যাব। এমন সময় হাতের প্যাকেটের দিকে চোখ পড়ল আদ্রিতার। তুমি এটা আবার কি নিয়ে এলে? অবাক হয়ে জানতে চাইল সে। নীল আদ্রিতার কোনো কথার উত্তর দিল না। ব্যাগটা চিত্রার দিকে বাড়িয়ে বলল, মা, আদ্রিতা আর আমার বিয়ের 3 বছর হলো, আজ অবধি আপনাকে সেইভাবে কোনো গিফট দিতে পারিনি। এটা একটা ছোট্ট কম্পেনসেশন, এটা আপনার। বলেই লাল রঙের প্যাকেটটা চিত্রার দিকে বাড়িয়ে দিল নীল। আসলে নীল ভালোভাবেই জানতো এই পার্টিতে এসে ওকে আবারও হিউমিলিয়েটেড হতে হবে, তাই আগেভাগেই ও পৃথাকে বলে ওর শাশুড়ি মায়ের জন্য একটা গিফট কিনিয়ে রেখেছিল। পৃথা এখন যথেষ্ট বিত্তশালী একজন ব্যবসায়ী, ওর অর্থের কোনো অভাব নেই, আর পৃথার পছন্দও যথেষ্ট সুন্দর। নীলের কাণ্ড দেখে উপস্থিত চিত্রার বান্ধবীদের কেউ কেউ বলল, এ কি, তুমি কি এটা বড় বাজার থেকে কিনে আনলে? আহারে, তাছাড়া আর কোথা থেকেই বা কিনবে? একটা ক্লার্কের আর কত টাকা মাইনে, ওই টাকায় কি আর কিছু হয়? দেখো গিয়ে, চিত্রার জন্য হয়তো ওর জামাই একটা ব্রেসলেট কিনে এনেছে, রঞ্জিতের দেওয়া ব্রেসলেটের ডুপ্লিকেট। হিরে সোনা কেনার তো মুরদ নেই, দেখো হয়তো রূপোর ব্রেসলেট কিনে এনেছে। না গো না, রূপোরও এখন অনেক দাম, এটা হয়তো ইমিটেশনের। এই বলে সকলে উচ্চ স্বরে হাসতে শুরু করলো। সকলের মাঝে হাসির পাত্রী হয়ে ভীষণ অপমানিত বোধ করল চিত্রা। নীলের হাত থেকে গিফটটা ও একেবারেই নিতে চাইল না, কিন্তু নীল আর চিত্রার দিকে সবাই উৎসুক চোখে তাকিয়েছিল। তার ফলে এই লাল রঙের প্যাকেটটা চিত্রা নিতে বাধ্য হলো। সাথে সাথেই চিত্রার বান্ধবীরা বলতে লাগলো, এই চিত্রা, দেখ দেখ তোর জামাই তোর জন্য কি এনেছে। চিত্রার থেকে ওদেরই যেন কৌতূহল বেশি। সকলের পীড়াপিড়িতে চিত্রা প্যাকেটটা খুলে সেটা থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বার করল। সকলে আর এক প্রস্থ হাসার জন্য তৈরিই ছিল, কিন্তু সেই বাক্সটা দেখে চমকে উঠল সবাই। বাক্সটাতে বেশ দামি পাথর বসানো, দেখেই মনে হচ্ছে কোনো বিশেষ আর্টিস্ট বাক্সটা খোদাই করে দিয়েছে। বাক্সটার একটা অপূর্ব জেল্লা রয়েছে, আর সেটা চিত্রা করুণার বান্ধবীদের চক্ষু এড়াল না। প্রত্যেকে পরস্পরের সাথে এই বাক্সটার ব্যাপারে কথা বলতে শুরু করলো। এই বাক্সটা দেখে তো বেশ ভালো মনে হচ্ছে রে, ইমিটেশনের গয়নার বাক্স এমন হয় নাকি? বাক্সটাই যদি এত দামি হয়, তাহলে এর ভেতরে তো বেশ দামি জিনিসই থাকা উচিত, কি বলিস? প্রায় সবারই বাক্সটা বেশ পছন্দ হলো, কিন্তু কেউ কেউ আবার নীলকে ব্যঙ্গ করে বলল, ভেতরে হয়তো কিছুই নেই, এটাই হয়তো চিত্রার জন্য নীল নিয়ে এসেছে। এতক্ষণ করুণা চুপ করে সোফায় বসেছিল। এবার ও সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো, কিছু আছে না খালি? বলে বেশ বাঁকা হাসি হাসতে লাগলো করুণা। এই সুযোগে রঞ্জিত ভিড় ঠেলে বেরিয়ে এসে নীলকে জিজ্ঞেস করলো, বড়বাজার যেতে যাবে কেন? বাড়ির পাশেই তো এসপ্ল্যানেড, এটা কি সেখানকার মার্কেট থেকে কেনা নীল? ওখানেও তো বেশ ভালো দেখতে জিনিস পাওয়া যায়, মানে বাইরে থেকে দেখে এমনটাই মনে হবে আর কি। নীল এসব কিছু নীরবে সহ্য করলো, কোনো প্রত্যুত্তর দিল না। এদের কাজই তাই। তাই ওদেরকে পাত্তা না দিয়ে শাশুড়িমাকে জিজ্ঞেস করলো সে, মা, খুলে দেখো গিফটটা, তোমার পছন্দ হলো কিনা বলো। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাক্সটার ভেতরে কি আছে সেটা জানার জন্য। চিত্রাও আর ধৈর্য ধরে রাখতে পারল না, যদিও বাক্সটা খুলতেও বেশ হেজিটেট করছিল, কারণ যদি গিফট ভালো না হয় তাহলে চিত্রার নামে আবার হাসাহাসি হবে। চিত্রা বাক্সটা যেই খুলল, কিছুক্ষণের জন্য সমস্ত ঘরে পিন ড্রপ সাইলেন্স। প্রত্যেকেই হাঁ হয়ে বাক্সের মধ্যে রাখা একটা উজ্জ্বল নেকলেসের দিকে দেখতে লাগলো। একটা ডায়মন্ড নেকলেস, কিন্তু সোনা দিয়ে বাঁধানো নয়, প্ল্যাটিনাম দিয়ে। যে কেউ দেখেই বলে দেবে এটা কতটা খাঁটি এবং কতটা দামি। আরে, এ তো পিওর ডায়মন্ড মনে হচ্ছে। কি গ্লেজ! ডায়মন্ডের সাইজগুলো দেখ একবার, আলোয় কিরকম জলজল করছে। যেমন দুর্দান্ত ডিজাইন, তেমনই দুর্দান্ত হীরের চমক। সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল নীল, কিন্তু কেউ কেউ আবার অবিশ্বাস করে প্রশ্ন তুলল, না না, এত দামি গিফট চিত্রার জামাই কি করে দেবে, ওর পয়সা কোথায়? এই কথাটা শোনা মাত্র চিত্রা নেকলেসটা মুঠোয় শক্ত করে ধরল। তারপর রাগের মাথায় সেটা সকলের সামনে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই ভিড়ে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল, চিত্রাদি, 1 সেকেন্ড, তুমি নেকলেসটা আমাকে একবার দেবে? আসলে আমি জুয়েলারি ডিজাইনিং কোর্স করেছি, আমি একবার ডায়মন্ডসগুলো দেখতে চাই। ওই মহিলা নেকলেসটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উৎসাহ সহকারে দেখতে লাগলো, আর ক্রমশই জলজল করে উঠল ওর চোখ।
ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও বীভৎসভাবে অবাক হয়েছে। তারপর মুখের হাঁ বন্ধ করে ফিরিয়ে দেওয়ার সময় সে বলল, চিত্রাদি, এই প্রত্যেকটা হিরে আসল। শুধু আসলই নয়, এই হিরেগুলো বেশ পুরনো এবং ফার্স্ট ক্লাস। এই ধরনের ডায়মন্ড নেকলেস সচরাচর কোথাও পাওয়া যায় না। এটা খুবই রেয়ার। আমার মনে হয় কোনো স্পেশাল কারিগরকে দিয়ে কোনো রয়্যাল ফ্যামিলি এটা বানিয়েছিল। সেই আভিজাত্যের একটা ছাপ রয়েছে এই হারে। আমি যদি খুব ভুল না হই, তাহলে এই নেকলেসটা অ্যান্টিক। তাহলে এটার দাম কেমন হবে বুঝতেই পারছো। এই মহিলার কথা শুনে চিত্রা সহ সকলের মুখ হাঁ হয়ে গেল। সবার চোখে মুখে বিস্ময়। সত্যি, নেকলেসটা এত দামি? এত টাকা নীল পেল কোথায়? এত দামি এত সুন্দর বাক্সের মধ্যে নকল হীরের নেকলেস হয়তো থাকবে না, কিন্তু ক্লার্কের চাকরি করে এত দামি গিফট কি করে কিনলো? বেশ একটা চাপা গুঞ্জন শোনা গেল এদিক ওদিক। এতে সব থেকে বেশি রঞ্জিত সারপ্রাইজড হলো। হীরে জহরত সম্পর্কে ওরও জ্ঞান বেশ দারুণ। ও নেকলেসটা দেখে বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ নেকলেস নয়। ওর মনে মনে নীলের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। লোকটা কে? আসল পরিচয় কি? কোথায় চাকরি করে লোকটা? চিত্রা এখনো বেশ অবিশ্বাসের সাথে নেকলেসটা দেখিয়ে নীলকে জিজ্ঞেস করল, এটা কি সত্যিই আমার জন্য এনেছো? আপনি তো আমার প্রথম প্রশ্নেরই উত্তর এখনো দেননি। আপনি বললেন না তো এটা আপনার পছন্দ কিনা। চিত্রার কাছে আর কোনো উপায় ছিল না। ও হাসতে হাসতে বলল, কেন পছন্দ হবে না? উত্তরে নীল চিত্রাকে বলল, তাহলে এই নেকলেসটা আপনার। আবারও চাপা গুঞ্জন শুনতে পেল চিত্রা। ও জানে সকলের নজর এখন এই নেকলেসটার দিকে। সকলের কৌতূহল সম্পর্কে আন্দাজ করে হারটা নিজের গলায় পরে নিল চিত্রা। এরই মধ্যে আদ্রিতা নীলের কাছে এসে ওর শার্ট খিমচে ধরে কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি এত দামি নেকলেসটা কোথা থেকে পেলে? নীল মুচকি হেসে উত্তর দিল, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। এত মিথ্যে বলার লোক নয় নীল। তাহলে যখন ওর কাছে কিছুই ছিল না, তখনও মিথ্যে ফুটানি দেখাতে পারত সে, কিন্তু কখনোই সেটা করেনি। তার মানে কি ও সত্যিই কোনো বড় চাকরি করে? চিত্রা নীলের দিকে তাকিয়ে হাঁ হয়ে রইল। চিত্রা, তাহলে তোর জামাইও কম নয়। নীল নিশ্চয়ই অনেক টাকার মালিক। তাছাড়া আমাদের আদ্রিতাও কি কম গুণী মেয়ে? ও কি আর যেমন তেমন কাউকে পছন্দ করবে বল? আদ্রিতার বর বলে কথা, একটা ব্যাপার তো থাকবেই, তাই না? বন্ধুদের কথায় ঘোর কাটল চিত্রার। তারপরই নতুন নেকলেস পরে করুণাকে দেখিয়ে বেশ বাঁকা সুরে জিজ্ঞেস করল চিত্রা, দেখ তো করুণা, আমাকে ভালো মানাচ্ছে না বল? চিত্রার কথায় বিদ্রুপ ছিল সেটা করুণা অনুমান করতে পারল। এতক্ষণ ওর আর ওর ভাবি জামাই রঞ্জিতের পা মাটিতে পড়ছিল না। নীলের এই কাণ্ড কারখানা দেখে ওরা যেন চুপসে গেল। ওদের আর অহংকার করার মতো কিছুই রইল না। কেমন একটা যেন বাজিমাত করে দিল নীল। এই দামি উপহার নীলের কাছ থেকে পেয়ে খুবই খুশি চিত্রা। আসলে পার্টিতে ওর সব ক্লাসমেটদের থেকে এই শো অফ বিজনেসে ও অনেকটা এগিয়ে রইল। প্রত্যেকে আদ্রিতা আর নীলকে সামনাসামনি বাহবা দিল। কেউ কেউ আবার বলল, তোমরা আমাদের বাড়ি কবে আসছো? করুণা, চল না চিত্রার মেয়ে জামাইকে নিয়ে একটা ডিনার পার্টি প্ল্যান করি। আবার সবাই মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করব, কেমন? শুধুমাত্র নীল এবং আদ্রিতার অনারে। সকলেই এবার নীলকে নিয়ে নতুন করে মাতামাতি করতে শুরু করলো। নীলের কিছু মনে হলো না তাতে। ও জানে এসব ক্ষণিকের জন্য মাত্র। এদের ভালো মন্দ কোনোটাই গায়ে মাখতে নেই। এদিকে চিত্রার বান্ধবীদের হাজব্যান্ডরা জামাইরা তো প্রায় নীলকে কাঁধে তুলে নিল। রঞ্জিতকে ধীরে ধীরে ওরা ভুলে গেল। তারপর নীলকে নিয়ে মাথা উঁচু করে পার্টি থেকে বিদায় নিল আদ্রিতা। চিত্রা কি নীলকে এবার ক্ষমা করে দেবে? এবার তাহলে আদ্রিতা আর নীলের ডিভোর্সের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে চিত্রা? আদ্রিতা কি নীলের এই কাণ্ড কারখানা দেখে নীলকে আরো অনেক প্রশ্নে জর্জরিত করবে? নীল কি সব সত্যি কথা বলতে বাধ্য হবে আদ্রিতাকে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।